স্পেসিংটা লাইন স্পেসিং থেকে চলে আসলাম। লাইন স্পেসিং থেকে এখানে আমি 0 করে দিচ্ছি। দেখেন আমার এখানে 0 করার সাথে সাথে দেখেন আমার লেখাটা আগের মতো হয়ে যাবে। আপনি এই লেখাটাকে আপনি এটা কম্পেয়ার তখন করতে পারেন যখন আপনি নিজে পেন ড্রাইভ থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে? যখন আপনি পেন ড্রাইভ থেকে কাজ করবেন তখন দেখবেন এইটার আসলে বিষয়টা কী। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার লেখা দেখা যাচ্ছে অনেক সময় স্পেসিংয়ে আপনার 1 পেজের জায়গায় 2 পেজ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি লাইন স্পেসিং অপশনের মাধ্যমে এই কাজটা করে নিতে পারেন ইজিলি। ওকে, তারপরে আমরা আসি এই যে আপনার এইটা তো কালার, আপনাকে এটা হচ্ছে আপনার পুরা শেপের কালার। যখন আমি পুরা এই আমার লেখাটা ছোটো এতটুকু আছে, কিন্তু আমি চাচ্ছি আমার সাথে বরাবর পুরোটা আমি একটা আলাদা একটা কালার দেবো, শেপ দেবো। তাহলে এক্ষেত্রে আমি জাস্ট এই পাশের কালারটা সিলেক্ট করবো, থিম কালার থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করলেন, দেখলেন যে আপনার লেখাটার সাথে আপনার পুরোটা লেখা ইয়াতে কি লাইনটা কি আপনার কালার হয়ে গেছে। এভাবে আপনি থিম কালার মাধ্যমে কাজ করে নিতে পারেন, তাহলে আপনার লেখাটা একটা আলাদা সৌন্দর্য দেখা গেল। ওকে, আচ্ছা। আর এই বক্সটার কাজ হচ্ছে আপনি যখন কোনো বক্স নেবেন, নতুন বক্স নেওয়ার পরে তারপরে আপনি যখন কাজ করতে যাবেন তখন সেটা করবেন। যেমন আমি ধরি বক্সে চলে আসলাম, এখান থেকে আমি একটা ড্র টেবিল দিয়ে দেখাচ্ছি। ড্র টেবিল আঁকলাম, সরি, ঠিক আছে, আমি এঁকে নিচ্ছি। এবার আমি যদি মনে করি যে আচ্ছা এটা উঠে নিচ্ছে, কারণ আমি হোমে চলে আসলাম, তারপরে আমি আবার এখানে চলে আসলাম। আমি যদি মনে করি যে আমার ডান পাশেটা বা বাম পাশেটা বা উপরটা বা বাইরেরটা কোনো কিছু থাকবে না, আপনি এখান থেকে নিজের মতো করে নিতে পারেন। যেমন আমি মনে করি যে বাম পাশে আমি রাখবো না, তাহলে আমি লেফটটা ক্লিক করে দিলাম, আমার লেফটে চলে গেল। আমি যদি মনে করি যে উপরটা রাখবো না, আমি পরের বক্স বা এই বক্সে যদি মনে করি উপরটা রাখবো না, তাহলে আমি টপটা উঠে দিলাম। যদি আমি মনে করি যে রাইট থাকবে না, তাহলে আমি রাইট থেকে সিলেক্ট করে রাইটটা উঠে দিলাম, ঠিক আছে? এই আমার কাজ হয়ে গেল। এখন আপনি এভাবে কিন্তু আপনি বক্সের মধ্যে লিখতে পারেন, আপনি বক্সের বাইরে যেতে পারবেন না, কিন্তু আপনি বক্সের মধ্যে লিখতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি নিজের বক্স সুন্দর করে নিতে পারেন, নিজের একটা স্টাইলিশ বক্স তৈরি করে নিতে পারেন। ওকে, আচ্ছা। এবার আমরা আসি পরে যে এই প্যারাগ্রাফের কাজটা যেটা বলছিলাম, প্যারাগ্রাফের কাজটা যাই। প্যারাগ্রাফের কাজটা আছে আপনার ওই যে মাত্র দেখালাম যে লাইন স্পেসিং যে অপশনটা, আপনি এখান থেকে সরাসরি যে টিক মার্কটা চেক মার্ক থেকে আপনি লাইন স্পেসিংয়ে সরাসরি চলে যেতে পারবেন, অথবা আপনি প্যারাগ্রাফের নিচে ছোট্ট টিক মার্ক আছে, সেখান থেকে আপনি লাইন স্পেসিংয়ে আপনার যদি এক লাইন থেকে আরেকটা লাইন স্পেসিংটা একটু বেশি মনে হয় তখন আপনি 0 করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই লাইন স্পেসিংয়ের কাজটা হচ্ছে আপনি যখন লেখার থেকে স্পেস বাড়াতে চান, যেমন আপনি মনে করেন যে এই লাইনটা যেটা ওরা মানে ডিফল্টভাবে দেওয়া থাকে 1 ইঞ্চি বা সিঙ্গেল থাকে, আপনি এটাকে অ্যাটলিস্ট করতে চান বা এক্স্যাক্টলি করতে চান, তাহলে আপনি এক্স্যাক্টলি ক্লিক করবেন। যেমন আপনি এখানে আপনি ফন্টটা সিলেক্ট করে দেবেন 16, যাই হোক আপনি যেটা যেমন আমি যে সাপোজ আমি সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করার সাথে সাথে আমি এখানে চলে আসলাম, চলে আসার পরে আমি এতে চলে আসলাম, এটার পরে সরি আমি এখানে আগে এক্স্যাক্টলি সিলেক্ট করতে হবে, এক্স্যাক্টলি করার পরে আমি এখানে 16 দিয়ে দিলাম। দেখেন আমার লেখাটা কাটা যাবে, কিন্তু অনেক চাইপা গেছে না? এভাবেই আপনি আপনার লেখাটাকে আরও করেন, চাপাইতে পারেন। চাপানোর পরে কারণ হবে কি, চাপানোর কারণে আপনার লেখা 2 পেজের লেখাটা 1 পেজে চলে আসতেছে, আপনার গ্যাঞ্জাম মানে একটু কমতেছে, তাই না? এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের কাজ। আচ্ছা, আর আপাতত এতটুকুই কাজ হচ্ছে আপনার হোমের মধ্যে। আরেকটা কাজ যেটা সচরাচর সবাই দেখায় না, বাট আমি আপনাকে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কিভাবে ধরেন আমরা বিভিন্ন সময় দেখে যে বিভিন্ন সময় আমরা যখন লিখতে যাই, যেমন একটা বক্সের যখন লিখতে যাই, দেখা যায় আমরা এই বক্সটার মধ্যে যখন আমি যখন কোনো একটা পিকচার আনি, দেখা যায় পিকচারের মধ্যে আমি পিকচারটা উপর থেকে নিচে দিতে হবে, নিচে থেকে উপরে দিতে হবে, এরকম কিছু করতে হয়। তখন দেখা গেলো যে তখন আমি একটা পিকচার এনে দেখাচ্ছি, ইনসার্ট পিকচার, তারপর হচ্ছে আমি ধরেন সেভ পিকচার নাই, সরি ক্যামেরা রোল কিছু আছে না, আচ্ছা ক্যামেরা রোল নাই, তাহলে আমি হচ্ছে কই যাবো, ডেস্কটপ ডাউনলোডস, ধরেন আমি এই পিকচারে নিচ্ছি। ওকে, এই পিকচারটা নেওয়ার পরে আমার দেখালো যে আমি পিকচারটা একটু ছোটো করব। এখন দেখালো যে আমার পিকচারটা যখন আমি ছোটো করবো, আচ্ছা এটা আমি টেক্সট টাইপিং করে দিই। টেক্সট টাইপিংয়ের কাজ কী এগুলো আমি আপনাকে পরে শেখাবো, আজকে শেখাচ্ছি না। টেক্সট টাইপিংয়ের কাজটা দেখেন, এখন আপনি এটা ছোটো করে নিলাম, আমি ড্র্যাগ করে ছোটো করে নিচ্ছি। হ্যাঁ, এখন ছোটো করে নেওয়ার পরে দেখা যায় যে আমি এটাকে যখন উপরে নিচে উঠে দেবো, তখন আমি মাঝে মধ্যে এই যে ধরুন এই যে এখন এই অবস্থায় আমার কিন্তু এটা আমি টানলেও উপরে যাবে না, তাই না? এখন এই যখন প্রায় সময় এই আপনি সমস্যাটা পতিত হবেন, তো এই সময় থেকে আপনি কীভাবে উত্তরিত হবেন, এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি জাস্ট এই প্লাস চিহ্নটা কীভাবে আনতে হয়, এই প্লাস চিহ্ন আনার জন্য আপনি এই যে আপনার এই হোম বাটন থেকে আপনি এই যে এখানে চলে আসবেন, কোথায় সিলেক্টে চলে আসবেন, সিলেক্ট থেকে আপনি সিলেক্ট অল বা সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন। সিলেক্ট অবজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা প্লাস চিহ্ন চলে, দেখেন আগে কিন্তু আমার এখানে ধরার পর সাথে সাথে কিন্তু আমার এই প্লাস চিহ্ন আসে নাই কিন্তু, তাই না? এখন আমার প্লাস চিহ্ন চলে আসছে। এখন আপনি জাস্ট আপনি এই প্লাস চিহ্নটা ধরে মাউসটা ড্র্যাগ করে আপনি যেই কোনো জায়গায় ইচ্ছা আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি আপনার পিকচারটাকে ড্র্যাগ করে নিতে পারবেন বা ধরে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সিলেক্টের কাজ। আচ্ছা, ফাইন্ড রিপ্লেক্সের কাজটা কি? ফাইন্ড রিপ্লেক্সের কাজটা হচ্ছে ধরেন আমার শব্দটা আমার এই লেখার মধ্যে কত জায়গায় আছে আমি সেটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো সেটা দেখার জন্য আমি কি করব,
সেটা দেখার জন্য আমি কিন্তু একদম সেটা দেখার জন্য আমি হচ্ছে আপনার এই ফাইন্ড চলে আসবো। হ্যাঁ, ফাইন্ড থেকে আমি যখন ফাইন্ডে চলে আসবো তখন আমি ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে বা আমি যে কোনো একটা রিফ্লেক্সে বা ফাইন্ড যেটাতে ক্লিক করি না কেন, ফাইন্ড রিফ্লেক্স দেখেন এই পাশে একটা টেবল আছে, এই পাশে একটা টেবল আছে, এই পাশে একটা টেবল আছে। তো ফাইন্ড রিফ্লেক্স গো টু তিনটা চলে আসছে, এখানে ফাইন্ড রিফ্লেক্স দুটো আছে, গো টুটা নাই। আচ্ছা, ফাইন্ডের কাছ থেকে ধরুন আমি এখানে আপনার আমার শব্দটা এই পেজের মধ্যে কতবার আছে আমি সেটা দেখতেছি, বা আমার একটা বানান ভুল হয়ে গেছে, আমার এই বানানটা ভুল করার জন্য ভুলটা ঠিক করবো, বাট আমি জানছি না যে আমি বুঝতেছি না যে আমার এই পেজের মধ্যে এই শব্দটা কতবার আছে। তো এক্ষেত্রে আমি যদি পেজের মধ্যে শব্দটা দেখতে যাই তাহলে আমি ওই শব্দটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি কপি করব, কপি করার সাথে সাথে কপি করলাম, কপি করার পরে আমি ফাইন্ডে চলে আসবো। ফাইন্ডে আসার পরে এই যে ফাইন্ডের মধ্যে অটোমেটিক এটা নিয়ে নিয়েছে, বাট আমি যদি মনে করছি এটা ঠিক না, তাহলে আমি জাস্ট যেটা কপি করলাম এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। অবশ্যই কন্ট্রোল ভি চাপতে হবে, কারণ কি আপনার পেজের মধ্যে তো আপনি মাউস দিয়ে এটা পেস্ট করতে পারবেন না। ওকে, এবার আমি দেখি আমার শব্দের কত পাচ্ছে, আমি এটা না ইয়ে করলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর ফাইন টেক্সট নেক্সটে ক্লিক করলাম, ফাইন নেক্সট দেখেন পরের বার চলে আসছে। তো এইভাবে আপনি যখন আবার ফাইন নেক্সট ক্লিক করবেন দেখেন আবার আরেক জায়গায় নিচে আরেকটা দেখা যাচ্ছে, আবার যখন ক্লিক করুন আরেকটা দেখা যাচ্ছে, আবার যখন ক্লিক করুন আরেকটা দেখা যাচ্ছে, আরেকজন ক্লিক করেছেন আরেকটা দেখা যাচ্ছে। এইভাবে আপনার ফাইন নেক্সটটা চলে আসছে অটোমেটিক, তাই না? এবার আপনি ফাইন নেক্সটের মধ্যে কাজ করতে পারবেন, মানে আপনার বানানটা কত জায়গার মধ্যে আছে, কত জায়গায় ভুল আছে, আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। এবার হচ্ছে আমরা রিফ্লেক্সের কাজটাকে, রিফ্লেক্সের কাজ হচ্ছে আপনার যদি বানানের মধ্যে কখনো ভুল থেকে থাকে, আপনার বানান যদি কখনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করুন, আপনার বানানে ভুল থাকে যখন আমার ধরেন আমি এটা আমার লিখতে চাই আমরা লিখে ফেলেছি সাপোজ, হ্যাঁ আমি পরেরটা আমার লিখে দিচ্ছি, তারপরটা আমার লিখে দিচ্ছি, এটা একটা মজার কাজ, আপনি অনেক কষ্ট সময় থেকে বেঁচে যাবেন, সবাই হয়তো এই কাজটা আপনাকে দেখাবে না, বাট আমার ধরেন এই আমার 4 টাকায় আমি বা অন্য জায়গায় তো আছে তাকে আমি 4টা দেখে নিচ্ছি। ওকে, আমি আমার বানানটা 4 জায়গায় লিখে ফেলেছি ভুলবশত, কিন্তু আমাকে যখন দেখলো যে আমাকে ভুলটা ধরানো হলো যে এটা আমার না, তখন আমি জাস্ট এই লেখাটা কপি করব, কপি করার পরে প্রথমে ভুলটাই কপি করবো। হ্যাঁ, ভুলটা কপি করার পরে আমি রিফ্লেক্স টেবিলে চলে আসবো, এখান থেকে আসার পরে আমি এটা পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পরে আপনার এই রিফ্লেক্স রিফ্লেক্সে পেস্ট করলাম, তারপরে আমি এই রিফ্লেক্স উইতে চলে যাব। রিফ্লেক্স উইতে আসার পরে আমি এটাকে জাস্ট আকারটা উঠে দেবো, বা যেটা ভুল হয়েছে ভুলটা ঠিক করে শুদ্ধ করে দেবো। শুদ্ধ করার পরে শুদ্ধ শব্দটা আবার আমি কপি করব, কপি করার পরে আমি জাস্ট রিফ্লেক্স উইতে পেস্ট করে দেবো। দেন আমি রিফ্লেক্স উইতে পেস্ট করার পরে আমার তারপরে রিফ্লেক্স অল দিব, রিফ্লেক্স অল দেওয়ার পরে দেখেন আমার সাথে সাথে 3 রিপ্লেসমেন্ট ওয়ার মেড এটা চলে আসছে। এবার আমি ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন মজার একটা কাহিনী ঘটে গেছে। এখন ক্লোজ দিয়ে দিলাম, দেখেন আমার শব্দটা সব জায়গায় চলে আসছে। হ্যাঁ, এই দেন 1 2 3 4 আমার যে জায়গায় আমার শব্দ আমার ছিল সব জায়গায় কী হয়েছে আমার হয়ে গেছে। এভাবে আমি আমার কাজটা করে নিতে পারছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা মজার কাজ। আচ্ছা, ফাইন্ডের গো টু কাজটা কি, ধরুন আপনার অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজের মধ্যে আপনি 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজ, 2 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজ যেতে চান, সেক্ষেত্রে কী করবেন? তাহলে ধরুন আমি আপাতত আমার একটা পেজ আছে তাই আমি দেখাচ্ছি, আমি 4 নম্বর পেজ, 4 নম্বর লাস্টে কিছু লিখে দিলাম, 6 নম্বর পেজে লিখলাম। হ্যাঁ, এখন আমি ধরেন আমি ফাইন্ডে চলে এলাম, ফাইন্ড থেকে চলে আসলাম গোটুতে চলে আসলাম, গোটুতে আমি 6 নম্বর পেজ দিতে চাই, তাহলে আমি জাস্ট এই গোটুতে আসাবো, 6 ক্লিক করার পরে সাথে সাথে গোটু দিলে আমার দেখেন 6 নম্বর পেজে চলে আসছে। না, এভাবে আপনি অনেকগুলো পেজ থাকলে আপনি এক পেজ থেকে আরেক পেজে অতি দ্রুত যেতে পারবেন। আপনি এখানে সেকশন আছে, লাইন আছে, বুক মার্কসে, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি সেকশন, লাইন, বুক মার্ক এগুলোর বুঝাতে পারছি না, আপনার নিজ দায়িত্বে বুঝে নেবেন কষ্ট করে। আপনি প্রতিটা বিষয় একটু টুকিটাই করে দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। থ্যাংক ইউ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।